প্রফেসর, জার্মানিতে কর্নেলের গাড়িতে কাল পুলিশ হামলা করেছে। হোয়াট? মোরান কোথায় এখন? কর্নেলকে পাওয়া যাচ্ছে না প্রফেসর, মনে হচ্ছে না উনি। এত সহজে মোরানের খেলা তো শেষ হবে না জ্যাকসন। হ্যাঁ, সরি স্যার, আমি আসলে। তুমি বাইরে যাও। ওকে কর্নেল। পুলিশ খবর পেল কি করে? শার্লক হোমস। আবার? এবার কিন্তু আমার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে মোরান। দিনের পর দিন এটা চলতে পারে না, একটা ব্যবস্থা এবার করতেই হবে। ওর একজন বন্ধু আছে না, ডক্টর ওয়াটসন? খুব অন্তরঙ্গ বন্ধু শুনেছি। ওকে সরিয়ে দিই? না, আমি ভাবছি কি করতে হবে শুধু বলুন আমাকে। না, কাউকে কিচ্ছু করতে হবে না। এবার মনে হচ্ছে আমাকে ফিল্ডে নামতে হবে। আচ্ছা, লোকটার অ্যাড্রেসটা কি? বেকার স্ট্রিট স্যার, 221B বেকার স্ট্রিট। আমি আরজে অর্ণব, সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। আজ কাহনে শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দ্য ফাইনাল প্রবলেম। আমাদের আগের শার্লক হোমস কাহিনী দ্য রেড সার্কেল প্রায় 60,000-এরও বেশি মানুষ শুনে ফেলেছেন। এটা আমাদের একটা বড় পাওয়া। কিন্তু কাহনে শার্লকের চরিত্রে যিনি অভিনয় করেন সেই সমকদার এটাই লাস্ট শার্লক হতে চলেছে সম্ভবত। কেন বা কি জন্য এটা হতে চলেছে সে কথা এখন থাক, গল্পে ফিরি। আজ আরও একবার এবং শেষবারের মতো শার্লক হোমসের চরিত্রে সমক এবং প্রফেসর মরিয়ার্টির চরিত্রে অর্পণ কুমার শর্মা। অন্যান্য চরিত্রে আমি অর্ণব, রয়েছে আবির, সুদীপ্ত এবং কৃষ্ণময়। গল্প ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। আর খুব গুরুত্বপূর্ণ কথা, সিগারেট খাবেন না, ক্যান্সার হয়। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমস কাহিনী দ্য ফাইনাল প্রবলেম। আমার আজ ভীষণ কষ্ট হচ্ছে লিখতে, তবুও যে আজ জোর করে খাতা কলম নিয়ে বসেছি তার কারণ আমার বন্ধু শার্লক হোমসের অসাধারণ ক্ষমতার শেষ কাহিনীটি আপনাদের সকলকে শোনাবো বলে। শার্লক হোমসের সঙ্গে আমার পরিচয় হঠাৎই, জানেন, সেই স্টাডি ইন স্কারলেটের ঘটনা থেকে দ্য নেভাল ট্রিটি পর্যন্ত যেসব তদন্তের সময় আমি হোমসের সঙ্গে ছিলাম সেগুলোর কথা তো আমি আপনাদের শুনিয়েছি। আমি ভেবেছিলাম যে ওই নৌবাহিনী চুক্তি রহস্যের তদন্তের পর যা ঘটেছে তা কোনোদিন লিখব না, শেষ করব আমার দীর্ঘ লেখক জীবনের। গত 2 বছর ধরে আমার জীবনে যে শূন্যতা নেমে এসেছে সে কথা প্রকাশ করব না। কিন্তু বিশেষ একটা কারণে নিজের নেওয়ায় রেজলিউশন ভাঙতে হলো। তার কারণ কর্নেল জেমস মোরিয়ার্টির চিঠি। চিঠিতে তিনি যেভাবে তার ভাইয়ের স্মৃতিচারণ শুরু করেছেন এবং তার পক্ষ নিয়ে একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছেন, যে বাধ্য হয়েই আমাকে হাটে হাঁড়ি ভাঙতে হচ্ছে। কারণ আসল ঘটনা যেটা ঘটেছে তা একমাত্র আমিই সামনে থেকে দেখেছি। আর আমি যতদূর জানি তাতে ওই ঘটনার কথা মাত্র কয়েকটা জায়গাতেই বেরিয়েছে। খবরটা প্রথম বের হয় জেনেভা জার্নালে। তারিখটা ছিল 6ই মে 1891। তার পরের দিন মানে 7ই মে রয়টার্সের পুরনো একটা খবর সমস্ত ইংরেজি পেপারে বেরিয়েছিল। আর সম্প্রতি বেরিয়েছে এই লেটারটা। প্রথম দুটোই খুব ছোট্ট খবর, কিন্তু যে লেটারটার কথা আমি বলছি সেটা বেশ বড়, কিন্তু প্রচুর ভুল আর মিথ্যে তথ্যে ভরা। তাই ঠিক করেছি এই প্রথম দেশের লোককে জানাবো প্রফেসর মরিয়ার্টি এবং শার্লক হোমসের মধ্যে ঠিক কী ধরনের লড়াই শুরু হয়েছিল শেষের সেই দিনগুলিতে।
এবং শেষ পর্যন্ত কি ঘটেছিল। আমার বিয়ের পর, বিশেষ করে যখন আমি ডাক্তারি প্র্যাকটিস করতে শুরু করলাম, সেই সময় থেকে শার্লক হোমসের সঙ্গে আমার দেখাশোনা আগের মতো অত বেশি হতো না। তবে হোমস যখনই কোনো তদন্ত হাতে নিত তখন সে আমার কাছে চলে আসতো। শেষের দিকে হোমস তদন্তের ব্যাপারে আমার কাছে আশাও কমিয়ে দিল। ডায়েরির পাতা উল্টে দেখছি যে 1890 সালে মাত্র 3টি কেসের কথা লেখা আছে। 1891 সালের শরৎকাল পর্যন্ত শার্লক হোমস ফরাসি সরকারের হয়ে খুব গোপনীয় একটা কাজ করেছে। এই খবরটা অবশ্য আমি খবরের কাগজ পড়েই জেনেছিলাম। এরপর আমি হোমসের কাছ থেকে 2টো চিঠি পাই, একটা নরবন থেকে লেখা, আরেকটা নিমে থেকে। ওই চিঠি পড়ে আমি বুঝেছিলাম যে শার্লককে এখনও বেশ কিছুদিন ফ্রান্সে থাকতে হবে। তাই 24 এপ্রিল সন্ধ্যাবেলা হঠাৎ যখন হোমস আমার চেম্বারে এসে হাজির হলো, তখন আমি তো ওকে দেখে অবাক। লক্ষ্য করলাম যে হোমস আরও রোগা হয়েছে, গায়ের রঙও কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল। আমার তাকিয়ে থাকা দেখে হোমস বোধহয় বুঝতে পেরেছিল আমি কি বলতে চাইছি, তাই বলল, কিছুদিন খুব ধকল যাচ্ছে বলে শরীরটা কাহিল দেখাচ্ছে, কাজের চাপও পড়েছে সাংঘাতিক। আচ্ছা, আমি যদি ওই জানলাটা বন্ধ করে দিই তোমার অসুবিধা হবে? ঘরের মধ্যে শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছিল, সেটা টেবিলের ওপর রাখা ছিল। হোমস আসবার আগে আমি একটা বই পড়ছিলাম। ও খুব সাবধানে পা টিপে টিপে দেওয়াল ঘেঁষে এগিয়ে গেল, তারপর জানলাটা বন্ধ করে ছিটকিনি শক্ত করে লাগিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। কিসের ভয়? ইয়ার গানের। এয়ার গান? কি সব বলছো? ওয়াটসন, তুমি আমাকে ভালো করেই চেনো, তো তুমি জানো যে আমি ভীতু নই। তবে এটাও ঠিক যে আসন্ন বিপদকে অবহেলা করার মধ্যে বাহাদুরি কিছু নেই। যাই হোক, দেশলাইটা ধার দেবে একটু? সিগারেট ধরিয়ে শার্লক একটা লম্বা টান দিল। 2-4টে টান মেরে যেন অনেকটা সহজ হলো। বলল, এত রাত্রে এসে তোমাকে বিব্রত করছি ভেবে আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, বলছিলাম যে আমি কিন্তু যাওয়ার সময় তোমার সদর দরজা দিয়ে বেরোবো না। তোমার বাড়ির পেছনে যে বাগান আছে, সে বাগানের পাঁচিল টপকে বেরিয়ে যাব। এসবের অর্থ কি শার্লক? আমি তো কিছুই বুঝতে পারছি না। হোমস তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। টেবিল ল্যাম্পের আলোয় দেখলাম যে ওর আঙুলের 2টো গাঁট ফেটে গেছে এবং সেখান থেকে রক্ত পড়ছে। একটু হেসে হোমস বলল, দেখছো তো আমি মিথ্যে ভয় পাইনি। খুব একটা হালকা ব্যাপার এটা নয়। তোমার বউ কোথায়? ভেতরে? না, কয়েকদিনের জন্য বেড়াতে গেছে। তাই নাকি? তাহলে তো তুমি একলাই রয়েছো। হ্যাঁ। বাহ, তাহলে ভালোই হলো। সপ্তাহখানেকের জন্য আমার সাথে ইউরোপ ঘুরতে যাবে নাকি? হ্যাঁ, সে যেতেই পারি, কিন্তু কোথায় যাবে? যেখানেই হোক, গেলেই হলো। আমার কাছে এখন সব জায়গায় সমান। শার্লক হোমসের এই কথাগুলো আমার খুব অদ্ভুত লাগলো। এ আবার কেমন ধরনের কথা? অকারণে কোথাও বেড়াতে যাওয়ার লোক তো ও নয়। শার্লকের চেহারা দেখে আর তার কথাবার্তা শুনে আমার মনে হলো যে কারণেই হোক সে মনে মনে ভীষণ উত্তেজিত হয়ে রয়েছে। শার্লকের চোখ তো চিরকালই সাংঘাতিক। আমি যে এসবই ভাবছি সেটা বোধহয় আমার মুখ দেখেই বুঝতে পেরেছিল। হোমস বলল, তুমি বোধহয় প্রফেসর মরিয়ার্টির নাম শোনোনি, তাই না? না তো, সেটা আবার কে? হ্যাঁ, এটাই হচ্ছে লোকটার বাহাদুরি। সমস্ত লন্ডন শহর জুড়ে সে রয়েছে, অথচ আশ্চর্যের কথা তার সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। আর সেই জন্যে এই লোকটা অপরাধ জগতের একদম চূড়ায় বসে সবটা নিয়ন্ত্রণ করছে। ওয়াটসন, বিশ্বাস করো, আমি যদি ওই লোকটাকে ধরতে পারি, যদি আমাদের সমাজকে ওই লোকটার হাত থেকে বাঁচাতে পারি, তবে জানবো যে আমার কাজ শেষ হয়ে গেছে। সব কিছু ছেড়ে ছুড়ে আমি চুপচাপ বসে থাকব।
তোমাকে বলেই বলছি যে সম্প্রতি স্ক্যান্ডিনেভিয়ার রাজবাড়ির আর ফরাসি সরকারের হয়ে যে তদন্ত করলাম, তার জন্য আমি যে টাকা পেয়েছি তাতে বাকি জীবনটা দিব্যি পায়ের ওপর পা তুলে বসে বসে কাটিয়ে দিতে পারবো। তুমি তো জানো, চুপচাপ বসে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করাতেই আমি অসাধারণ শান্তি পাই। কিন্তু ওয়াটসন, আমি বিশ্রাম নিতে পারবো না, শান্তি আমি পাবো না, সুখে দিন আমার কাটবে না যতদিন জানবো প্রফেসর মরিয়ার্টির মতো একটা দুরাত্মা বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে লন্ডনের পথে ঘাটে। তার সঙ্গে টক্কর দেওয়ার মতো কেউ নেই এই শহরে। বাপরে, কি সব বলছো? তাই মরিয়ার্টি লোকটা করেছেটা কি? লোকটার জীবনটা বড্ড অদ্ভুত, জানো তো। ভালো বংশের ছেলে, লেখাপড়াতেও খুব ভালো, বিশেষ করে গণিতশাস্ত্রে লোকটির অদ্ভুত দখল। মাত্র 21 বছর বয়সে ও বাইনোমিয়াল থিওরেমের ওপর একটা অসামান্য রিসার্চ পেপার লিখেছিল। পেপারটা শুধু ইংল্যান্ডে নয়, ইউরোপের সব জায়গাতেই খুব প্রশংসা পেয়েছে। এই প্রবন্ধের সুবাদেই ওকে একটা ছোট বিশ্ববিদ্যালয়ের গণিতের প্রধান অধ্যাপকের পদে নিযুক্ত করা হয়। সকলেই ভেবেছিল যে মরিয়ার্টি ভবিষ্যতে একজন অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ হয়ে উঠবে। কিন্তু ওর রক্তে একটা শয়তানির ধারা আছে, এটা ওর উত্তরাধিকার সূত্রে পাওয়া। লেখাপড়া শিখে ওর বজ্জাতি তো কমলই না, উল্টে আরো বেড়ে গেল। বুদ্ধিমান লোক যদি খারাপ হয় তো সে যে কত দূর খারাপ হতে পারে তা কল্পনা করা যায় না। ওর সম্পর্কে বিশ্ববিদ্যালয় চত্বরে নানান খারাপ কথাবার্তা রটতে লাগলো। শেষকালে এমন হলো যে ও চাকরি ছাড়তে বাধ্য হলো। চাকরি ছেড়ে লন্ডনে চলে এলো। লন্ডনে এসে ও একটা মিলিটারিদের জন্য স্কুল খুলল। ওর সম্পর্কে এই খবর সকলেই জানে, কিন্তু এরপর তোমাকে যা বলবো সে খবর একমাত্র আমি জানি। ওয়াটসন, তুমি তো জানো যে লন্ডনের দাগি আসামিদের সম্পর্কে আমি যত খবর রাখি তত খবর আর কেউ রাখে না। কিছুদিন ধরে আমার মনে হচ্ছিল যে লন্ডন শহরে যেসব অপরাধের ঘটনা ঘটছে তার পেছনে কোনো একজন আছে। কেউ যেন পেছন থেকে সবকিছুকে চালাচ্ছে, আইনের শাসনকে কলা দেখিয়ে একটার পর একটা অপরাধ কর্ম করাচ্ছে। যদি বা কোনো অপরাধী ধরাও পড়ে তো তাকে কোনো না কোনোভাবে ছাড়িয়ে আনে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো কেস, সে জালিয়াতির মামলাই হোক, চুরি ডাকাতি কিংবা খুনের ব্যাপারই হোক। দেখে আমার এই ধারণাই হয়েছে, যদিও এইসব রহস্যের তদন্ত করতে আমার ডাক পড়েনি, তবুও এই কেসগুলোর সম্পর্কে আমি অনেক ভেবেছি, আর তার থেকে আমার এই ধারণা জন্মেছে। তারপর থেকেই এই রহস্যের জাল ভেদ করার চেষ্টা করছি। চেষ্টা করতে করতেই একটা সূত্র হঠাৎ আমার হাতে এলো। সেই সূত্র ধরে আস্তে আস্তে গোলক ধাঁধার মতো জটিল আঁকা বাঁকা পথ ঘুরে শেষকালে আমি রহস্যের মূলে পৌঁছতে পারলাম। দেখলাম যে সব কিছুর মূলে রয়েছে গণিতের বিখ্যাত পণ্ডিত প্রফেসর মরিয়ার্টি। ওয়াটসন, লোকটা অপরাধ জগতের নেপোলিয়ন। চারপাশে যেসব দুষ্কর্ম ঘটছে তার বেশিরভাগের মূলে আছে ও। আর এই শহরে যেসব অপরাধের ফয়সালা পুলিশ করতে পারেনি তার সবগুলোর পেছনেই আছে ওই মরিয়ার্টি। লোকটা আসলে একটা জিনিয়াস, খুব উঁচু দরের দার্শনিক। ওর চিন্তা শক্তি আর বিশ্লেষণ ক্ষমতাও অসাধারণ। লোকটা অনেকটা ওই মাকড়সার মতো চুপচাপ বসে থাকে আর অদ্ভুত একটা নকশায় জাল বুনে যায়। সে জাল যে কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে তা কল্পনাও করতে পারবে না। তবে এই জালের কোনো একটা সুতোয় সামান্যতম টান পড়লেই ও বুঝতে পারে। বসে বসে মাথা খাটিয়ে প্ল্যানিং করা ছাড়া কোনো কাজই ও নিজের হাতে করে না। ওর একটা বিরাট দল আছে, আর তারা কাজ করে ওর বানানো ছক মাফিক। যে কোনো ক্রাইম করতে হলে
যেমন ধরো কাউকে খুন করতে হলে কিংবা কোনো বাড়ি থেকে কোনো দামি কাগজপত্র সরাতে হলে স্রেফ খবরটা মরিয়ার্টির কাছে পৌঁছে দিলেই হবে। সেই কাজের একটা ছক তৈরি হবে, আর তারপরই কাজটা হয়ে যাবে। যে লোকটি এ কাজ করবে সে যদি কোনো কারণে ধরা পড়ে যায়, তার জামিনের জন্য টাকার ব্যবস্থা হবে। আদালতে তার হয়ে সওয়াল করার জন্য আইনজীবী এসে যাবে। কিন্তু যে লোকটা পর্দার আড়ালে থেকে এসব করবে, তার টিকি পর্যন্ত কেউ ছুঁতে পারবে না। এরকম একজন মানুষ যে আছে সে কথাও কেউ হঠাৎ করে বিশ্বাস করতে পারবে না। আমি প্রথমে নিজেও বিশ্বাস করতে পারিনি, কিন্তু তারপর যখন নিশ্চিত হলাম যে হ্যাঁ, এরকম একটা সংগঠন রয়েছে, তখন থেকে আমার মূল লক্ষ্য শুধু একটাই, এই সংগঠনকে শেষ করতে হবে আর এই সংগঠনের নেতাকে সর্বসমক্ষে নিয়ে আসতে হবে, যাতে তার উপযুক্ত শাস্তি হয়। কিন্তু মরিয়ার্টি তার চারপাশে আত্মরক্ষার মোটা একটা বলয় তৈরি করে রেখেছে। বহু চেষ্টা করার পর আমার মনে হতে লাগলো ওর বিরুদ্ধে বোধহয় এমন কোনো প্রমাণ জোগাড় করতে পারবো না যেটা আদালতের সামনে পেশ করে বলা যাবে যে লোকটা একজন কুখ্যাত অপরাধী। ওয়াটসন, আমি কিভাবে কাজ করি তা তো তুমি জানো, কিন্তু 3 মাস অবিরাম চেষ্টা করার পর আমার মনে হলো যে এতদিনে বোধহয় এমন একজন প্রতিদ্বন্দ্বীর দেখা পেলাম যে বুদ্ধিতে আমার প্রায় সমান সমান। ওর ক্রিমিনাল কাজকর্মের জন্যে আমার মরিয়ার্টির সম্পর্কে যে খারাপ ধারণা ছিল সেটা বদলে গেল। আমি নিজেও লোকটার ফ্যান হয়ে গিয়েছিলাম জানো। ঠিক এই সময়ে ও একটা ভুল করে বসলো, একেবারেই ছোট্ট একটা ভুল। ও যখন জানে আমি ওর ওপর নজর রাখছি, তখন এই ধরনের ভুল করা ওর উচিত হয়নি। তো সেই ছোট্ট ভুলটাই বিরাট চেহারা নিল। এতদিন ধরে যে সুযোগ খুঁজছিলাম তা পেয়ে গেলাম। সেই ভুলের সূত্র ধরে আমি মরিয়ার্টির চারপাশে এবার আমার জাল বিস্তার করতে শুরু করলাম। এবার শুরু হয়েছে আমার জাল গোটাবার পালা। আর দিন 3 পরে, মানে ধরো এই সামনের সোমবার, সব ব্যবস্থা পাকা হয়ে যাবে। দলবল সহ প্রফেসর মরিয়ার্টিকে পুলিশ ধরে ফেলবে, আর তারপরেই শুরু হবে এই শতাব্দীর সবচেয়ে, যাকে বলে রোমহর্ষক বিচার। কম করে 40টা রহস্যের সমাধান হবে, ওদের সকলেরই ফাঁসি হবে। কিন্তু আমরা যদি সামান্যতম তাড়াহুড়ো করি, তাহলে ওরা জাল কেটে বেরিয়ে যাবে। ওদের আর ছোঁয়া পর্যন্ত যাবে না, তীরে এসে তরি ডুববে। এখন ব্যাপার হচ্ছে যে আমি যা যা করেছি, যেভাবে গুটি সাজিয়েছি, তা যদি মরিয়ার্টি আঁচ করতে না পারত তো সবই ঠিকঠাক চলত। কিন্তু ওই যে বললাম, মরিয়ার্টিও অসাধারণ বুদ্ধিমান লোক, প্রায় আমার সমান বলতে পারো। তাই ওকে ফাঁদে ফেলবার জন্য আমি যা যা করেছি তার সবই ও জানতে পেরেছে। ও বারবার চেষ্টা করেছে যাতে আমার পাতা ফাঁদ থেকে ও কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু প্রত্যেকবারই আমি ওর থেকে এক ধাপে গিয়ে থেকেছি বলে ওর সেই চেষ্টা সফল হয়নি। ওয়াটসন, আমি একটুও বাড়িয়ে বলছি না। মরিয়ার্টিকে ধরার জন্য আমি যেসব প্ল্যানিং করেছি আর আমার হাত থেকে বাঁচার জন্য ও যা যা করেছে, তার যদি খুঁটিনাটি বিবরণ লেখা যায় তো সেটা গোয়েন্দাগিরির ইতিহাসে একটা মহাকাব্য হয়ে যাবে। এর আগে কাউকে ধরার জন্য আমাকে এত পরিশ্রম কখনো করতে হয়নি। ফাইনালি আজ সকালে সব ব্যবস্থা পাকা করে ফেলেছি। মরিয়ার্টিকে ধরার জন্য আর মাত্র 3টে দিন আমার দরকার। তো সকালবেলা আমার ঘরে বসে এসব নিয়ে ভাবছিলাম, হঠাৎ আমার ঘরের দরজা ঠেলে ঘরে ঢুকল মরিয়ার্টি স্বয়ং। তুমি তো জানো ওয়াটসন যে আমি সহজে অবাক হই না, কিন্তু স্বীকার করতে লজ্জা নেই,
মরিয়ার্টিকে দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বেশ বড়সড় একটা ধাক্কা খেলাম। যে লোকটিকে ধরার জন্য আমি সারা দিন সারা রাত ফন্দি করছি, সে কিনা সশরীরে আমারই বসার ঘরের দরজায় এসে হাজির। মরিয়ার্টিকে চিনতে আমার ভুল হয়নি। ওর চেহারা এমনিতেই আমার খুব চেনা। লোকটা লম্বা, রোগা, ধপধপে ফর্সা, চওড়া কপাল, গোল হয়ে মাথার খুলির সঙ্গে মিশে গেছে। চোখ দুটো যেন কোটরে ঢুকে গেছে, মনে হয় যেন দুটো গর্ত। রোগা, শুকনো, দাড়ি গোঁফ কামানো মুখ, দেখলেই মনে হয় যেন পণ্ডিত, অধ্যাপক। আর কলেজে পড়ায় বলেই হয়তো ওর মাথা সবসময় ডান দিকে বাঁ দিকে ঘুরতে থাকে। দেখলেই মনে হয় যেন একটা অতিকায় সরীসৃপ চারিদিকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মরিয়ার্টি খুব আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়েছিল। বেশ কিছুক্ষণ পরে ও নিজেই কথা বলতে শুরু করলো। আপনার মাথার খুলির সামনের দিকটা যতটা বড় হওয়া উচিত ছিল ততটা হয়নি দেখছি, আর তার জন্য বুদ্ধিটা বোধহয় একটু কমে গেছে। ড্রেসিং গাউনের পকেটের মধ্যে গুলি ভর্তির রিভলভারের ট্রিগার নিয়ে নাড়াচাড়া করার পরিণাম কিন্তু সাংঘাতিক হতে পারে। আসলে ওয়াটসন, মরিয়ার্টি দরজায় এসে দাঁড়ানোর সাথে সাথেই আমি বুঝতে পেরেছিলাম যে আমার বিপদ হতে পারে। কারণ এই মুহূর্তে মরিয়ার্টির বাঁচার একমাত্র রাস্তা হলো আমাকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়া। তাই মুহূর্তের মধ্যে ড্রয়ার থেকে রিভলভারটা বের করে ড্রেসিং গাউনের পকেটে ভরে ফেলি। জামার তলায় রিভলভারটা আমি ওর দিকেই তাক করে রেখেছিলাম। মরিয়ার্টি মিটমিট করে হাসছিল, কিন্তু ওর চাউনিতে এমন একটা কিছু ছিল যা দেখে আমার মনে হলো রিভলভারটা পকেটে রেখে লাভ নেই। তাই সেটা বের করে টেবিলের ওপর রাখলাম। আপনি মনে হচ্ছে আমাকে চেনেন না। আমি বললাম, ঠিক তার উল্টো। আপনাকে আমি বেশ ভালো রকমই চিনি। বসুন, 5 মিনিট সময় দিচ্ছি। আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি বলতে পারেন। আমি আপনাকে কি কথা বলতে চাই সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। তাহলে আমার উত্তরটাও আপনি নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন। এটাই তাহলে আপনার শেষ কথা? একদমই শেষ কথা। মরিয়ার্টি ফস করে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে আমি টেবিল থেকে রিভলভারটা তুলে নিলাম। ও কিন্তু পকেট থেকে বের করল একটা ছোট সাইজের নোটবুক। মনে হলো নোট বইটায় কিছু সাল, তারিখ এসব লেখা আছে। 4 জানুয়ারি আমার পথ মারিয়েছেন আপনি, দেশে উত্তক্ত করেছেন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আপনার জন্য আমি রীতিমতো বাজেট ঝামেলায় পড়ে যাই। এতে আমার খুবই অসুবিধে হয়েছিল। মার্চ মাসের শেষে আপনার জন্য জার্মানিতে আমার একটা মতলব একদম ভেস্তে যায়। আর আপনার এই অন্যের কাজে নাক গলানোর অভ্যেসের জন্য এপ্রিল মাসে আমার এমন অবস্থা হয়েছে যে আমার ব্যক্তিগত স্বাধীনতা পর্যন্ত রীতিমতো ক্ষুণ্ণ হচ্ছে। এটা তো আমি বরদাস্ত করতে পারবো না মিস্টার হোমস, একদম না। তা এই ব্যাপারে আপনার কি কোনো প্রস্তাব আছে? মিস্টার হোমস, আপনার ভালোর জন্য বলছি, এসব নিয়ে আপনি আর মাথা ঘামাবেন না। ব্যাপারটা ছেড়ে দিন। মানে ছেড়ে আপনাকে দিতেই হবে। ছেড়ে দেব, তবে সোমবারের পর। এই ব্যাপারের ফল শেষ পর্যন্ত কি হবে তা আপনার মতো বুদ্ধিমান লোকের পক্ষে বোঝা কিন্তু খুব কঠিন নয়। এর পরিণতি হবে একটাই, আর সেই জন্যই আপনার সরে দাঁড়ানো দরকার। আপনি এমন সব কাজ করেছেন যে যার জন্য আমার সামনে এই মুহূর্তে একটা রাস্তায় খোলা আছে। সত্যি কথা বলতে কি, যেভাবে আপনি এই ব্যাপারটা নিয়ে প্রচন্ড রকম মানসিক পরিশ্রম করছেন দূর থেকে বসে, তার প্রশংসা কিন্তু আমি সত্যি সত্যি করছি। বিশ্বাস করুন, আপনার সম্পর্কে ফাইনাল ডিসিশন নিতে হলে আমার খুব খারাপ লাগবে।
আপনি হাসছেন, কিন্তু বিশ্বাস করুন এটা আমার মনের কথা। ইউ হ্যাভ বিন আউটস্ট্যান্ডিং, কিন্তু এবার আপনার ভালোর জন্য আপনাকে যে থামতে হবে। আমার যা পেশা তাতে বিপদ যে কোনো সময়ই ঘটতে পারে। এটা কিন্তু যেমন তেমন বিপদ নয়, ধ্বংস হয়ে যাবেন আপনি। হ্যাঁ, মনে রাখবেন, আপনি কোনো একজন মানুষের পথের কাঁটা নন, আপনি একটি অর্গানাইজেশনের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। আর সে প্রতিষ্ঠান যে কত বড়, কি ভীষণ পাওয়ারফুল, তা আপনার মতো বুদ্ধিমান লোকের পক্ষেও বোঝা অসম্ভব। না মিস্টার হোমস, আপনি সরে দাঁড়ান, না হলে কিন্তু পায়ের চাপে একেবারে পিষে যাবেন। আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে বললাম, আপনার সঙ্গে কথা বলতে আমার ভালোই লাগছিল প্রফেসর, কিন্তু আমার অন্য জায়গায় একটা বিশেষ দরকারি কাজ রয়েছে, সেখানে না গেলে কাজে অবহেলা করা হবে। এখন আপনি আসতে পারেন। মরিয়ার্টিও চেয়ার ছেড়ে উঠে পড়ল। আমার দিকে তাকিয়ে কোনো কথা না বলে সে খুব দুঃখিতভাবে মাথা নাড়তে লাগল। বলল, কি আর করা যাবে, খুবই দুঃখের ব্যাপার। তবে আমার দিক থেকে যা যা করবার তা আমি করেছি। আপনি যেসব ফোন দিয়ে এঁটেছেন তার সবই আমি জানি, আর এও জানি যে সোমবারের আগে আপনি কিছুই করতে পারবেন না। আপনি ভাবছেন যে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন, কিন্তু সেটা যে কখনো হবে না মিস্টার হোমস, কখনো না। আপনি আমাকে বুদ্ধির খেলায় হারাতে চান, কিন্তু আমি লিখে দিচ্ছি, আপনি আমাকে হারাতে পারবেন না। আমি যদি শেষ হই, তাহলে আপনাকে আমি শেষ করে দিয়ে যাব। And this is my promise to you. আমি বললাম, মিস্টার মরিয়ার্টি, আপনি আমাকে অনেক কথা বলেছেন, আমি আপনাকে একটা কথাই বলতে চাই। আমি যদি নিশ্চিত হই যে আপনাকে শেষ করার জন্য আমাকেও নিজের জীবন দিতে হবে, তাহলে বিশ্বাস করুন, সাধারণ নিরপরাধ মানুষের কথা ভেবে আমি আপনার এই প্রস্তাবে রাজি হয়ে যাব। রাগে গড়গড় করতে করতে মরিয়ার্টি বলল, আমার মৃত্যুর কথা আমি বলতে পারি না, তবে আপনার দিন যে ফুরিয়ে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। আর কোনো কথা না বলে মরিয়ার্টি আমার ঘর থেকে বেরিয়ে গেল। মরিয়ার্টির সঙ্গে এই আমার অদ্ভুত মোলাকাত। তোমাকে বলতে বাধা নেই, এই ঘটনাটার পর থেকে আমার একটু টেনশন হচ্ছে। মরিয়ার্টি যা বলে খুব ভেবেচিন্তে কথা বলে, ফাঁকা আওয়াজ দেওয়ার লোকও নয়। কোনো রকম অহংকার বা গায়ের জোর ফলাতে শো অফ করাচ্ছে ও কাজে বেশি বিশ্বাসী। তুমি অবশ্য বলবে যে আমি মরিয়ার্টির কথা পুলিশকে জানাচ্ছি না কেন। তার কারণ আমার স্থির বিশ্বাস আঘাতটা আসবে তার দলের লোকেদের মারফত, আর আমার ধারণা যে ভুল নয় তার প্রমাণ আমি পেয়েছি হাতে নাতে। তোমার ওপর এর মধ্যেই আক্রমণ শুরু হয়ে গেছে? ওয়াটসন, মরিয়ার্টি এমন একজন লোক যে একটি মুহূর্ত বাজে খরচ করে না। দুপুরের দিকে আমি একটা কাজ সারতে অক্সফোর্ড স্ট্রিটে গিয়েছিলাম। বেন্টিং স্ট্রিট যেখানে ওয়েলবেক স্ট্রিটের সঙ্গে মিশেছে, সেই মোড়ের মাথায় একটা দু ঘোড়ায় টানা গাড়ি আচমকা হুড়মুড় করে আমার ঘাড়ের ওপর এসে পড়ছে দেখে আমি তাড়াতাড়ি করে ফুটপাতে উঠে পড়ে কোনো রকমে নিজেকে বাঁচাই। আর একটু দেরি হলেই পুরো চাপা পড়ে যেতাম। গাড়িটা একটা গলি থেকে বেরিয়ে চোখের মুহূর্তের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল। এরপর আমি ফুটপাত ধরে হাঁটতে লাগলাম।
ভেরি স্ট্রিট ধরে হাঁটছি, এমন সময় একটা বাড়ির ওপর থেকে আস্ত একটা ইঁট খসে পড়ল। ইঁটটা আমার পায়ের কাছে পড়ে গুড়িয়ে গেল। আমি পুলিশ ডেকে বাড়িটা পরীক্ষা করালাম। বাড়িটায় মিস্ত্রি লাগবে বলে বাড়ির ওপর তলায় টালি আর ইট জড়ো করে রাখা হয়েছে। পুলিশ আমাকে বোঝাতে চাইছিল যে হঠাৎ হাওয়ায় একটা ইঁট খসে পড়ে গেছে, কিন্তু আসল কথাটা যে কি তা তো আমি জানি। মুশকিল হলো এই যে আমার হাতে কোনো প্রমাণ নেই। আমি একটা গাড়ি ধরে আমার দাদা মাইক্রফটের ওখানে চলে গেলাম। সেখানেই আমি সারা দুপুরটা কাটালাম। দাদার ওখান থেকে তোমার কাছে আসছি, আসার সময় রাস্তায় লাঠি নিয়ে এক গুন্ডা আমায় মারতে এসেছিল। লোকটাকে পাকড়াও করে আমি পুলিশের কাছে দিয়ে এসেছি। তবে একটা কথা খুব জোর দিয়েই তোমাকে বলতে পারি, আমি ঘুষি মেরে যেই লোকটার সামনের দাঁতগুলো ভেঙে দিয়েছি তার সঙ্গে এই ম্যাথামেটিক্যাল জিনিয়াসের কোনো রকম কানেকশনের কথা পুলিশ কিছুতেই প্রমাণ করতে পারবে না। দেখো গে যাও, তিনি এখন মাইল 10 দূরে কোথাও চুপচাপ বসে ব্ল্যাকবোর্ডের ওপর সব জটিল সমস্যার সমাধান করছেন। এখন বুঝতে পারছো তো ওয়াটসন, কেন আমি তোমার ঘরে ঢুকেই জানলাগুলো বন্ধ করে দিতে চাইছিলাম, আর কেনই বা আমি বললাম যে চলে যাওয়ার সময় সামনের দরজা দিয়ে না বেরিয়ে বাগানের পাঁচিল টপকে পেছন দিয়ে যাব। শার্লক হোমসের সাহসকে আমি চিরকালই মনে মনে তারিফ করেছি, কিন্তু আজ যখন হোমস সারা দিন জুড়ে ঘটা ঘটনাগুলোর কথা বলছিল তখন আমি একদম হতবাক। কি অদ্ভুত মনের জোর আর কি আশ্চর্য সাহস ওর। আমি বললাম, আজকের রাতটা তুমি এখানেই থেকে যাও না। না না ওয়াটসন, সেটা হয় না, তাতে তোমার বিপদ বাড়বে। শোনো, আমার সব প্ল্যানিং কমপ্লিট। ব্যাপার যা গড়িয়েছে তাতে মরিয়ার্টিকে গ্রেফতার করার জন্য আমার থাকার দরকার নেই। এই কাজটা পুলিশই সেরে ফেলতে পারবে। তবে বিচারের সময় আমার থাকা দরকার, না হলে হয়তো আবার জাল কেটে বেরিয়ে যাবে। তাই সমস্ত দিক বিবেচনা করে মনে হচ্ছে অন্তত যতক্ষণ না পুলিশ মরিয়ার্টিকে গ্রেফতার করতে পারছে ততক্ষণ আমার পক্ষে গা ঢাকা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এখন তুমি যদি কয়েকদিনের জন্যে আমার সাথে ইউরোপ বেরিয়ে আসতে রাজি হও তাহলে আমার খুব ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, এত ফর্মালিটির কোনো জায়গাই নেই। আর এমনিতেও এখন আমার কাজের চাপ বেশ হালকা। আর তাছাড়া আমার একজন প্রতিবেশী ডাক্তার আছেন, প্রয়োজনে তিনি আমার রোগীদের দেখাশোনা করতে পারবেন। তুমি কবে যেতে চাইছো বলো? কাল সকালেই যেতে পারবে? হ্যাঁ, প্রয়োজন হলে তাই যাব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কালকে যাওয়াটা বিশেষ প্রয়োজন। এবার আমার কথাগুলো তুমি খুব মন দিয়ে শোনো ওয়াটসন। আমার এই কথাগুলো কিন্তু অবশ্যই মনে রেখো। অনেক কিছু নির্ভর করবে এর ওপর, তাই যা করতে বলবো তার সামান্য নড়চড়ও যেন না হয়। মনে রাখবে, আমার যাওয়ার অর্থ হলো তুমি এবার এমন একজনের সঙ্গে লড়তে নামলে যে কেবল সমস্ত ইউরোপের ক্রাইম জগতের চূড়ামণি তাই নয়, তার মতো ধূর্ত অপরাধী আর একজনও নেই। যাই হোক, শোনো ভালো করে, তোমার মালপত্র যা নেবে তা আজ রাত্রেই বিশ্বাসী কোনো লোককে দিয়ে ভিক্টোরিয়ায় পৌঁছে দেবে। কোথায় যাচ্ছ তা তোমার লাগেজের গায়ে লিখবে না। সকালে তৈরি হয়েই গাড়ি ডাকতে পাঠাবে। যাকে গাড়ি ডাকতে পাঠাবে তাকে বিশেষ করে বলে দেবে যে সে যেন প্রথম যে গাড়িটা দেখবে সেটাকেই না ডাকে, দ্বিতীয় গাড়িটাকেও যেন না ডাকে। প্রথম দুটো গাড়ি বাদ দিয়ে যে গাড়িটা দেখবে সেটাকে যেন ডেকে আনে। গাড়িটা এলেই সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়বে। কোচওয়ানকে বলবে স্ট্র্যান্ড বরাবর যেন সে লেদার আর্কেডের দিকে যায়। এই কথাগুলো কিন্তু মুখে বলবে না, কাগজে লিখে তাকে দেবে। আর বলবে যে কাগজের টুকরোটা যেন সে না ফেলে দেয়। গাড়ি ভাড়াটা হাতে রেখে দেবে। গাড়ি থামবার সঙ্গে সঙ্গে ভাড়া চুকিয়ে দিয়ে তুমি আর দাঁড়াবে না, যত দ্রুত সম্ভব আর্কেটের ভেতর দিয়ে উল্টো দিকে চলে যাবে। এমনভাবে হিসেব করে বেরোবে যে যাতে তুমি ঠিক 9:15 সময় ওই জায়গায় পৌঁছতে পারো। উল্টো দিকে পৌঁছলেই দেখতে পাবে যে ফুটপাথের গায়ে একটা ছোট ব্রুহাম গাড়ি দাঁড়িয়ে আছে। ব্রুহামের কোচওয়ানের গায়ে দেখবে কালো কোট,
কোটের কলারের কাছে লালের ছোপ আছে। ওই গাড়িটায় উঠলে তুমি কন্টিনেন্টাল এক্সপ্রেস ছাড়ার আগেই ভিক্টোরিয়া পৌঁছে যাবে। আর তোমার সঙ্গে আমার কোথায় দেখা হবে? স্টেশনে। গাড়ির সামনের দিক থেকে 2 নম্বর ফার্স্ট ক্লাস কামরাটা আমাদের জন্য রিজার্ভ করা থাকবে। তার মানে ট্রেনেই আমাদের দেখা হবে, তাই তো? হ্যাঁ, ট্রেনেই দেখা হবে। সেই রাতটা আমার বাড়িতে থাকবার জন্য আমি শার্লককে অনেকবার অনুরোধ করলাম, কিন্তু ও আমার কথায় কান দিল না। হোমসের কথা শুনে বুঝলাম যে ও আমার বাড়িতে থাকলে আমিও বিপদে পড়তে পারি। এই ভেবেই ও আমার সঙ্গে এক বাড়িতে থাকতে কিছুতেই রাজি নয়। এরপর আমাদের আগামীকালের পরিকল্পনা আমাকে আরও একবার ভালো করে বুঝিয়ে দিয়ে শার্লক হোমস উঠে পড়ল। তারপর আমার সঙ্গে বাড়ির পেছন দিকের বাগানে এসে বাগানের পাঁচিল টপকে বেরিয়ে গেল। আমাদের বাগানের পাঁচিল টপকালি মর্টিমার স্ট্রিট। রাস্তায় পা দিয়েই হোমস শীষ দিয়ে একটা গাড়ি রাখল। তারপরে শুনতে পেলাম গাড়িতে চড়ে হোমস চলে গেল। পরের দিন সকালে উঠে আমি হোমসের কথা অক্ষরে অক্ষরে পালন করলাম। খুব সাবধানে একটা গাড়ি ডেকে আনলাম। আমাদের শত্রু যদি কোনো গাড়ির ফাঁদ পেতে আমাদের ধরতে চায়, তো সেই ফাঁদে পা না দেওয়ার জন্য আমাদের এই সতর্কতা। ব্রেকফাস্ট শেষ করেই আমি গাড়ি চেপে লেদার আর্কেডের দিকে চললাম। হোমস ঠিক যেখানে বলে দিয়েছিল সেইখানে গাড়ি থেকে নেমে আমি দৌড়ে উল্টো দিকে চলে গেলাম। একটা ব্রুহাম দাঁড়িয়েছিল। ব্রুহামের কোচোয়ান লোকটার দেখলাম বেশ ভারী চেহারা। সে একটা কালো রঙের ওভারকোট পরেছিল। আমি গাড়িতে পা দেওয়া মাত্র লোকটা গাড়িটা খুব স্পিডে চালিয়ে আমাকে নিয়ে ভিক্টোরিয়া স্টেশনের দিকে গেল। স্টেশনে পৌঁছে আমি গাড়ি থেকে নামতেই সেই কোচোয়ান গাড়ির মুখ ঘুরিয়ে চকিতের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেল। লোকটা আমার দিকে একবার তাকালো না পর্যন্ত। এতক্ষণ সব কিছুই আমাদের পরিকল্পনা মতো একদম ঠিকঠাক চলছিল। আমাদের মালপত্র দেখলাম ঠিক মতোই রাখা ছিল। এমনকি যে কামরাটায় আমাদের যাওয়ার কথা হোমস ঠিক করেছিল সেই কামরাটাও সহজে খুঁজে পেলাম। সেটাই একমাত্র ফার্স্ট ক্লাস কামরা যেটার গায়ে রিজার্ভেশনের কাগজ লাগানো ছিল। কিন্তু আমার চিন্তা হচ্ছিল শার্লককে নিয়ে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, কিন্তু ওর দেখা নেই। স্টেশনের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম গাড়ি ছাড়তে আর মাত্র 7 মিনিট বাকি। হোমসের পাত্তাই নেই। এরই মাঝখানে আমি একজন বয়স্ক ইতালীয় পাদ্রীকে একটু সাহায্য করলাম। ভদ্রলোকের ইংরেজি খুবই খারাপ। তার কথা কুলি কিছুতেই বুঝতে পারছে না। একে বিদেশি, তার উপর আবার বুড়ো। আমি তাই কুলিকে ডেকে বুঝিয়ে বললাম যে ভদ্রলোকের সব মালপত্র প্যারিস পাঠিয়ে দিতে হবে। কুলি ঘাড় নাড়ল। তারপর প্ল্যাটফর্মের চারদিকটা একবার ভালো করে দেখে নিয়ে আমি গাড়িতে উঠে পড়লাম। কামরায় ফিরে এসে যা দেখলাম তাতে তো আমি অবাক। রিজার্ভেশন কার্ড ঝোলানো থাকা সত্ত্বেও কুলিটা সেই ইতালিয়ান পাদ্রীকে আমাদের গাড়িতেই বসিয়ে দিয়েছে। আরে মশাই, এটা রিজার্ভ কামরা। ওসব রিজার্ভ জানি না ভাই, আমি তো রোজ এভাবেই যাই। আরে আপনি বুঝতে পারছেন না, এটা আমাদের বুক করা আছে। বুক করা আছে বলে একটা বুড়ো মানুষকে বসতে দেবে না ভাইয়া? দূর বাবা, হোমস যে কোথায় গেল, ট্রেনটাও তো ছেড়ে দিল মনে হচ্ছে। ভদ্রলোক ইংরেজি প্রায় জানেন না বললেই চলে, তাই খানিকটা হতাশ হয়ে আমি চুপ করে গেলাম। তাছাড়া হোমসের আসতে যে দেরি হচ্ছে সেটা দেখে ভেতরে ভেতরে খুব চিন্তা হচ্ছিল। বিপদের একটা আশঙ্কা আমার শরীরের মধ্যে দিয়ে ঠান্ডা স্রোতের মতো বয়ে যাচ্ছিল। নিশ্চয়ই রাত্রে শত্রুপক্ষের লোক কোনোরকমভাবে ওকে ধরে ফেলেছে। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। ইঞ্জিনের বাঁশি বেজে উঠল। এমন সময় চীনা গলায় শুনলাম, ওয়াটসন, আমাকে কি গুড মর্নিংও জানাবে না? আমি ভয়ঙ্কর চমকে গিয়ে ফিরে তাকালাম। সেই বৃদ্ধ ধর্মযাজক আমার দিকে তাকিয়ে হাসছেন। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ লোকটির মুখের কুঁচকে যাওয়া চামড়া ঠিক হয়ে গেল। নাকটা সোজা হয়ে গেল। বয়সের ভারে ঝুলে পড়া ঠোঁট দুটোও শক্ত হয়ে গেল। চোখের ঘোলাটে দৃষ্টি বিদ্যুৎ চমকের মতো একবার শানিত হয়ে উঠল। সারা শরীর টানটান হয়ে উঠল। কিন্তু ঠিক কয়েক মুহূর্তের জন্য শার্লক হোমস দেখা দিয়েই মিলিয়ে গেল। তারপরেই আবার সেই বৃদ্ধ লোকটির ছদ্মবেশ ফিরে এলো। আরে বাস, এ তো সাংঘাতিক ছদ্মবেশ।
আমি তোমাকে একদম চিনতে পারিনি। হোমস বাইরের দিকে তাকিয়ে খুব চাপা গলায় বলল, সাবধান, ওরা আমাদের পেছনে ধাওয়া করেছে, খবর পেয়েছি। ওই তো মরিয়ার্টি। গাড়িটা সবেমাত্র চলতে শুরু করেছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম ভিড়ের মধ্যে দিয়ে একটা লম্বা লোক পাগলের মতো ছুটে আসছে। লোকটা এমনভাবে হাত নাড়ছিল যেন মনে হলো ওর হাত নাড়ার জন্য গাড়ি থেমে যাবে, কিন্তু মরিয়ার্টি দেরি করে ফেলেছে। গাড়ি প্ল্যাটফর্ম ছাড়িয়ে রীতিমতো জোরে ছুটতে শুরু করেছে। শার্লক উঠে দাঁড়িয়ে ওর ড্রেসটা আর টুপিটা খুলে একটা হ্যান্ডব্যাগের মধ্যে রাখলো। বলল, দেখলে তো ওয়াটসন, এত সাবধানতার পরেও ঠিক খবর পেয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত ফাঁকি দিতে পেরেছি এই রক্ষে। ও, সকালের পেপার দেখেছো? না, দেখা হয়নি। কেন? বেকার স্ট্রিটের খবর তাহলে শোনোনি? বেকার স্ট্রিটের আবার কি খবর? কাল রাতের দিকে আমাদের দুটো ঘরে আগুন লাগানো হয়েছিল। খুব একটা ক্ষতি যদিও হয়নি। মানে কি বলছো কি? এই এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। ওদের ভাড়াটে গুন্ডা মানে ওই লাঠিওয়ালা পুলিশের হাতে ধরা পড়ার জন্য ওরা নিশ্চয়ই আমি কি করছি না করছি সে খবর পায়নি। তা না হলে ওরা আমি বেকার স্ট্রিটে ফিরে গেছি মনে করে আমাদের ঘরে আগুন লাগাতে যেত না। বোঝা যাচ্ছে যে ওরা তুমি কি করো না করো সে খোঁজ খবরও রাখছিল, আর সেই জন্যেই মরিয়ার্টি ভিক্টোরিয়া স্টেশনে এসেছিল। ওয়াটসন, এখানে আসার সময় তোমাকে যা যা বলেছিলাম সেভাবেই সব করেছ তো? তুমি যা করতে বলেছিলে আমি হুবহু তাই করেছি। ব্রুহাম গাড়িটা দেখতে পেয়েছিলে? হ্যাঁ, ওই গাড়িটা দাঁড়িয়েছিল লেদার আর্কেডের ওখানেই। কচুয়ানকে চিনতে পেরেছিলে? না তো, আমাদের চেনা কেউ নাকি? আমার দাদা মাইক্রফট। আসলে এ ধরনের কাজে টাকা দিয়ে অন্য কোনো লোককে কাজে লাগাতে আমার ভরসা হচ্ছিল না। তাছাড়া নিজেদের কোনো লোককে কাজের ভার দিলে কাজটাও হয় ভালো, আর ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ার ভয় থাকে না। এখন আমাদের ঠিক করতে হবে কিভাবে মরিয়ার্টির চোখে ধুলো দেওয়া যায়। দেখো, একে তো এটা এক্সপ্রেস ট্রেন, তার উপর এটার সঙ্গে ইংলিশ চ্যানেলের ফেরির কানেকশন আছে। কাজেই আমার মনে হয় না মরিয়ার্টি আর আমাদের নাগাল পাবে। ভুল বন্ধু, ভুল। মরিয়ার্টিকে তুমি চেনো না, এত আন্ডার এস্টিমেট করো না। আমার চেয়ে তার বুদ্ধি কোনো অংশে কম নয়। তোমার কি মনে হয় আমি এরকম অবস্থায় পড়লে হাত গুটিয়ে বসে থাকতাম? একদম না। আমি যা যা করতাম ও ঠিক তাই তাই করবে। তুমি হলে কি করতে? স্পেশাল ট্রেন ভাড়া করে পিছু নিতাম। দূর, তাহলেও ধরতে পারবে না, ওতেও অনেক সময় লাগবে। এই ট্রেন ক্যান্টারবেরিতে দাঁড়ায় বেশ অনেকক্ষণ, আর তাছাড়া ফেরি ছাড়তেও মিনিট 15 দেরি হয়। তখন যদি ও ট্রেন ঢুকে যায় তাহলে চাপ হবে, ধরে ফেলবে আমাদের। আচ্ছা, আমরা কি খুনির আসামি নাকি? ওকেই বরং পৌঁছানোর সাথে সাথে ধরিয়ে দিলে হয় না? যাবে, কিন্তু তাতে আমার 3 মাসের হাড় ভাঙা খাটুনি জলে যাবে। রাঘব বোয়ালকে ধরতে গিয়ে দলের বাকি লোকগুলো ভেগে পড়বে। তার চেয়ে সোমবার অবধি অপেক্ষা করাই বাঞ্ছনীয়। তাতে সাপও মরবে, কিন্তু লাঠিও ভাঙবে না। সব কটাকে একসাথে ধরা যাবে। তাহলে এখন উপায়? ক্যান্টারবেরিতে নেমে যাব। আমাদের মালপত্র নিয়ে ট্রেন চলে যাক। এটার জন্যই মরিয়ার্টি অপেক্ষা করবে প্যারিসে। এদিকে আমরা নিউ হ্যাভেনের ট্রেন ধরে বেরিয়ে পড়ব দেশ ভ্রমণে। নানা দেশ ঘুরে পৌঁছব সুইজারল্যান্ডে। আমি জীবনে প্রচুর ঘোরাঘুরি করেছি, তাই মালপত্র সঙ্গে না থাকলে আমার কোনো অসুবিধে হবে না। কিন্তু আমার যেটা খারাপ লাগলো সেটা হলো এই শয়তান লোকটার জন্য আমাদের এইভাবে প্রায় চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। যাই হোক, বুঝতে পারলাম যে এই ঘটনার কার্যকারণ হোমসের কাছে যতটা পরিষ্কার, আমার কাছে ততটা পরিষ্কার নয়। আমরা ক্যান্টারবেরি স্টেশনে নেমে পড়লাম। স্টেশনে খবর নিয়ে জানতে পারলাম যে নিউ হ্যাভেন যাওয়ার গাড়ি পাওয়া যাবে 1 ঘন্টা পর। আমি বিষণ্ণভাবে রেল লাইনের দিকে তাকিয়েছিলাম। একটু আগেই এই লাইন ধরে আমাদের মালপত্র নিয়ে এক্সপ্রেস ট্রেনটা চলে গেছে। হঠাৎ হোমস আমার জামার হাতায় টান দিয়ে
আপ লাইনের দিকে তাকালো। ওয়াটসন, ওই দেখো। দেখলাম দূরে উল্কা বেগে দেখা যাচ্ছে একটা স্পেশাল ট্রেন। একখানা বগি নিয়ে ছুটছে একটা ইঞ্জিন। তাড়াতাড়ি প্ল্যাটফর্মের মালপত্রের পেছনে মুখ লুকোলাম দুই বন্ধু। মুখের ওপর ধোঁয়া ছেড়ে দিয়ে নক্ষত্র বেগে পাশ দিয়ে বেরিয়ে গেল স্পেশালটা। দেখতে দেখতে মিলিয়ে গেল সেই গাড়ি। শার্লক বলল, দেখেছ তো, বুদ্ধিতে প্রায় আমার সমকক্ষ এই লোকটা। তবে ওই যে প্রায়, যদি এই অবস্থায় আমি কি করব সেটাও আঁচ করতে পারতো আর সেই মতো ব্যবস্থা নিতে পারতো, তাহলেই কেল্লা ফতে হয়ে যেত। আচ্ছা, ও যদি তোমার মতো করে ভেবে এখানে নামতো তাহলে কি হতো? কি আবার, আমায় মেরে ফেলার সব রকম চেষ্টাই যে ও করতো সেই বিষয়ে আমার মনে কোনো সন্দেহই নেই। ও তো বলেই ছিল আমাকে শেষ করে তবেই শেষ হবে। এখন এই খেলায় দু দলের খেলোয়াড়কেই খেলে যেতে হবে, অপেক্ষা করতে হবে শেষ পরিণতির জন্য। আমরা ওই দিন রাত্রেই ব্রাসেলস রওনা হয়ে গেলাম। ব্রাসেলসে 2 দিন থেকে তৃতীয় দিন আমরা ব্রাসেলস থেকে বেরিয়ে স্ট্রাসবার্গ পৌঁছলাম। সোমবার দিন সকালে হোমস লন্ডন পুলিশের সদর দপ্তরে একটা টেলিগ্রাম পাঠালো। টেলিগ্রামের উত্তর সন্ধ্যাবেলা আমাদের হোটেলে এসে পৌঁছল। হোমস খামটা ছিঁড়ে টেলিগ্রামের কাগজটা বের করে পড়ে খাম সমেত কাগজটাকে মুড়ে বিরক্ত হয়ে ফায়ার প্লেসে ছুঁড়ে ফেলে দিল। ওহ ওয়াটসন, আমি জানতাম ও পালাবে। আমি জানতাম, আমি থাকলে এটা হতো না। কে পালিয়েছে? মরিয়ার্টি? হ্যাঁ, পুলিশ মরিয়ার্টি ছাড়া ওর দলের আর সবাইকে ধরে ফেলেছে। মরিয়ার্টি ওদের আঙুলের ফাঁক দিয়ে গলে পালিয়েছে। ও ভালো কথা। ওয়াটসন, আমার মনে হয় তোমার এখন ইংল্যান্ডে ফিরে যাওয়াই উচিত। কেন? কেননা এরপর আমার সঙ্গে থাকলে তুমিও কিন্তু সাংঘাতিক বিপদে পড়বে। ওই লোকটার আর হারানোর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে ওর। এখন ও যদি লন্ডনে ফিরে যায় তাহলে ধরা পড়বেই। লোকটাকে যদি আমি চিনতে ভুল না করে থাকি তাহলে জোর করে বলতে পারি যে এখন ওর জীবনের একমাত্র লক্ষ্য হবে আমার ওপর প্রতিশোধ নেওয়া। আমার সাথে ওর যখন কথা হয়েছিল তখনও এই কথাই ও আমাকে বলেছিল। আমি সব দিক ভেবে চিন্তেই বলছি যে তোমার এই মুহূর্তে লন্ডনে ফিরে যাওয়া উচিত। মানে? অসম্ভব, আমি কোথাও যাচ্ছি না। আরে এরকম করছো কেন? যেটা বলছি শোনো, এতে তোমারই ভালো। আমার ভালো তোমাকে ভাবতে হবে না, আমি নিজেই পারবো সেটা। তোমাকে একা ফেলে আমি যাব না, আর এটাই ফাইনাল। ওয়াটসন, তুমি জানো না মরিয়ার্টি কতটা ভয়ঙ্কর। আমার সাথে থাকলে তোমাকে খুন করতেও ওর হাত কাঁপবে না। আমাকে এসব ভয় দেখিও না তুমি। বর্ডারে সৈন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি প্রয়োজনে, আর কোথাকারকে প্রফেসর, তার ভয় তুমি আমায় দেখাচ্ছ? শার্লক আরও বেশ কয়েকবার আমাকে বলল লন্ডন ফিরে যাওয়ার কথা, কিন্তু আমি ওর কথায় কানও দিলাম না। অনেক কথা কাটাকাটির পর শেষ পর্যন্ত ওই রাত্রেই আমরা জেনেভার পথে রওনা হলাম। ঘুরতে লাগলাম এক দেশ থেকে আরেক দেশে, পাহাড় থেকে পাহাড়ে, গ্রাম থেকে গ্রামে, কখনো পায়ে হেঁটে, কখনো গাড়ি করে এদিক সেদিক ঘুরলাম দুই বন্ধু। তবে যতবারই শার্লকের চোখে চোখ পড়েছে বুঝতে পেরেছি প্রফেসর মরিয়ার্টির চিন্তা ও দূর করতে পারেনি। বিপদ যে পায়ে পায়ে ঘুরছে তা ওর চাহনি দেখেই বুঝেছি। একবার এক পাহাড়ি এলাকায় হঠাৎই হুড়মুড় করে একটা মস্ত আলগা পাথর গড়িয়ে গিয়ে সশব্দে পড়ল লেকের জলে। তৎক্ষণাৎ ঝড়ের বেগে পাহাড়ের ওপর উঠে গেল হোমস, কিন্তু কাউকে দেখতে পেল না। গাইড বলল, এরকম তো হামেশাই হয় বাবু, এটা নতুন কিছু না। শার্লক মুখে কিছু বলল না, শুধু হাসল। সেই অদ্ভুত হাসি দেখেই বুঝলাম শয়তান এখনো পিছু ছাড়েনি আমাদের। আমরা, বিশেষ করে হোমস, সবসময় খুব সাবধানে চলাফেরা করছিল ঠিকই, কিন্তু তাই বলে মোটেই দমে যায়নি। সত্যি কথা বলতে কি, ওকে এত ফুর্তিতে থাকতে আমি অন্তত আগে কখনো দেখিনি। জানো ওয়াটসন, আমার মনে হয় আজ পর্যন্ত এমন কোনো কাজ আমি করিনি
যার জন্য আমার কোনো অনুতাপ রয়েছে। আজকেই যদি আমার গোয়েন্দাগিরি রীতি হয়ে যায় তো তার জন্য এতটুকু ক্ষোভ থাকবে না আমার। আমি রয়েছি বলেই লন্ডন এত বাসযোগ্য সুন্দর শহর হয়েছে। আমার তদন্তের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে, কিন্তু এর কোনো একটা কেসেও যে অন্যায় করেছে তার পক্ষ আমি নিইনি, অপরাধীকে কখনো প্রশ্রয় দিইনি। তবে একটা কথা তোমায় বলছি, যেদিন আমি ইউরোপের সবচেয়ে দক্ষ, সবচেয়ে বুদ্ধিমান, ধুরন্ধর অপরাধীটিকে পুলিশের হাতে তুলে দিতে পারবো, সেই দিনই আমার ছুটি, রিটায়ার করব আমি, আর তোমারও লেখার পালা সাঙ্গ হবে। এর পরের ঘটনা খুব সংক্ষেপে সারছি। বিস্তারিত বলার মতো মনের অবস্থা আমার আর নেই। নেহাত কর্তব্যের তাগিদ পড়েছে বলেই লেখা, তাই লিখছি যখন, তখন খুঁটিনাটি কোনো তথ্যই বাদ দেব না। 3রা মে তারিখে আমরা মেরিনজেনে পৌঁছলাম। গ্রামটি ছোট। আমরা পিটার স্টাইলারের ইংলিশ সরাইখানায় উঠলাম। সরাইখানার মালিক লোকটি খুব ভালো, বুদ্ধিমান, খাসা ইংরেজি বলেন। লোকটি লন্ডনের গ্রোভনার হোটেলে বছর 3 ওয়েটারের কাজ করেছিল। ওর পরামর্শ মতো আমরা 4 তারিখ দুপুরের পর বেরিয়ে পড়লাম। ইচ্ছে পাহাড় পেরিয়ে সন্ধ্যের আগেই রোজেনলাও গ্রামে পৌঁছে যাব। রাতটা ওই গ্রামেই কাটিয়ে দেব। আমাদের বারবার বলে দেওয়া হয়েছিল পাহাড়ের মাঝামাঝি যে রাইখেনবাগ জলপ্রপাত আছে, একটু ঘুরপথ হলেও সেটা যেন দেখে যাই। জলপ্রপাত এবং খাদটা সত্যিই ভয়ঙ্কর। ভয়ঙ্কর সুন্দর যদি কোনো জিনিসকে বলতে হয়, সেটা হলো এটা। পাহাড়ের উপর থেকে বরফ গলা জল প্রচণ্ড বেগে এসে নিচে পড়ছে, আর সেই অতলস্পর্শী খাদ থেকে গুঁড়ো গুঁড়ো জলকণা ধোঁয়ার মতো হু হু করে উঠে আসছে। মনে হচ্ছে যেন একটা বিরাট বাড়িতে আগুন লেগে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে। যে খাদের মধ্যে জলটা পড়ছে সেটা খুবই গভীর, তার চারপাশে কালো পাহাড়। ওপর থেকে দেখলে মনে হয় যেন কালো পাথর কেটে তৈরি করা একটা প্রচণ্ড বড় কাপ। সেই ভয়ঙ্কর স্রোতের দিকে চোখ গেলে হাত পা ঝিমঝিম করে, মাথা ঘুরে যায়। আমরা জলপ্রপাতের ধারে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে জলপ্রপাতের শব্দ শুনছিলাম। জলপ্রপাতটা যাতে ভালো করে দেখা যায় সেজন্য প্রপাতের ধারে অর্ধেকটা রাস্তা তৈরি করা আছে, কিন্তু সেই রাস্তাটা হঠাৎই শেষ হয়ে গেছে। সুতরাং ওই পথে গেলে আবার ওই পথেই ফিরে আসা ছাড়া আর কোনো উপায় নেই। ওই রাস্তা দিয়ে প্রপাতটা ভালো করে দেখে আমরা যখন ফিরে আসছি, তখন দেখলাম একটা বাচ্চা সুইস ছেলে দৌড়তে দৌড়তে আমাদের দিকে আসছে। ছেলেটার হাতে একটা চিঠি। চিঠির খামে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম ঠিকানা লেখা। চিঠিটা আমাদের সরাইখানার মালিক লিখেছেন। ছেলেটি বলল, একজন ইংরেজ মহিলা সরাইখানায় এসে খুব অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলছেন ইংরেজ ডাক্তার ছাড়া তিনি কোনো সুইস ডাক্তার দেখাবেন না, আর হয়তো 1-8 ঘন্টা বাঁচবেন। শেষ মুহূর্তে একজন ডাক্তারকে পাশে চাইছেন। প্লিজ চলুন ডাক্তারবাবু। চিঠিটা পড়ে দেখলাম ছেলেটি যে কথাটি বলল সেটাই লিখেছেন হোটেলের মালিক। ভদ্রমহিলার এখন তখন অবস্থা। শীতকালটা ডাভোস প্লাসে কাটিয়ে লুসার্ন যাচ্ছিলেন তার বন্ধুদের সঙ্গে দেখা করতে। হঠাৎ তার প্রচণ্ড রক্তবমি হতে শুরু করে। অবস্থা এতই খারাপ হয়ে পড়েছে যে মনে হয় ভদ্রমহিলার আয়ু বোধহয় শেষ হয়ে গেছে। এই ধরনের কোনো অনুরোধের উত্তরে চট করে না বলা খুব মুশকিল। বিদেশে এইভাবে আমার নিজের দেশের একজন মহিলা বিনা চিকিৎসায় মারা যাবেন তা আমি ভাবতেই পারি না, কিন্তু হোমসকে একা ছেড়ে যেতেও ইচ্ছে করছিল না। হোমস বলল, এত ভেবো না, নিজের কর্তব্য করে যাও। যাও। কিন্তু তোমায় একা রেখে। কিন্তুর কিছুই নেই ওয়াটসন। একজন রুগীর শেষ ইচ্ছেকে তুমি অবমাননা করতে পারো না। আর তাছাড়া আমি তো এখানেই থাকবো, তুমি ঘুরে এসো। শেষ পর্যন্ত ঠিক হলো যে আমি যতক্ষণ না মেরিনজেন গ্রাম থেকে ফিরে আসি ততক্ষণ এই সুইস ছেলেটা হোমসের সঙ্গে থাকবে। হোমস তারপর বলল যে ও আর কিছুক্ষণ এই জলপ্রপাতের কাছে থাকবে এবং তারপর আস্তে আস্তে রোজেনলাও গ্রামের দিকে যাবে। সন্ধেবেলায় সেখানে তার সঙ্গে আমার দেখা হবে। আসবার সময় দেখে এলাম বুকের মধ্যে হাত চেপে পাহাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে
নিমেষহীন চোখে দুরন্ত জলস্রোত দেখছে শার্লক হোমস। হায় রে, তখন যদি বুঝতাম যে এই দেখায় আমার শেষ দেখা। শেষ ধাপে পৌঁছে আমি আবার পেছন ফিরে তাকালাম। এখান থেকে জলপ্রপাতটা আর দেখা যাচ্ছে না, তবে পাহাড়ের গায়ের যে রাস্তা দিয়ে ওই জলপ্রপাতের দিকে যেতে হয় সেই রাস্তাটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার মনে আছে ওই রাস্তা দিয়ে একজন দীর্ঘকায় লোককে খুব তাড়াতাড়ি হেঁটে যেতে আমি দেখেছিলাম। সবুজ গাছে ঢাকা পাহাড়ের গায়ে কালো পোশাক পরা লোকটির চেহারা আমি পরিষ্কার দেখতে পেয়েছিলাম, কিন্তু তখন আমার মনে অন্য চিন্তা এত বেশি ছিল যে লোকটির সম্বন্ধে আমার তেমন কৌতূহলী হয়নি। মেরিনজেন পৌঁছতে আমার 1 ঘন্টার একটু বেশি সময় লাগলো। বুড়ো স্টাইলার হোটেলের দরজার কাছে দাঁড়িয়েছিল। আমি তার কাছে ছুটে গিয়ে বললাম, ভদ্রমহিলার অবস্থা এখন কেমন? আমার কথা শুনে স্টাইলারের মুখের যে অবস্থা হলো তাতে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। জামার পকেট থেকে চিঠিটা বের করে আমি বললাম, এই হোটেলে কোনো অসুস্থ ইংরেজ মহিলা আসেননি? চিঠিতে তো সরাইখানার ছাপ রয়েছে দেখছি। বুঝেছি। আপনার চলে যাবার পরেই বেশ লম্বা মতন একজন ইংরেজ ভদ্রলোক এসেছিলেন। নিশ্চয় তিনি লিখেছেন। তিনি বলছিলেন বাকি কথা শোনার আর সময় নেই আমার তখন। আমার শরীরের ভেতর একটা ভয় ভাব ক্রমেই আমাকে চেপে ধরছিল। শার্লক তো এখন একা। তখনই আমার মনে পড়ল সেই দীর্ঘকায় লোকটার কথা, মরিয়ার্টি। তার মানে শার্লককে এখন... আমি গ্রামের রাস্তা দিয়ে দৌড়তে শুরু করলাম সেদিকে, যেদিক থেকে আমি একটু আগেই ফিরেছি। পাহাড় থেকে নামার সময় আমার 1 ঘন্টার একটু বেশি সময় লেগেছিল। ফেরার সময় আপ্রাণ চেষ্টা সত্ত্বেও রাইখেনবাগ জলপ্রপাতের কাছে পৌঁছতে আমার 2 ঘন্টা লেগে গেল। হাই, সরি গল্পের মাঝে ইন্টারাপ্ট করার জন্য। এতক্ষণ পর্যন্ত যখন কাহনের শ্রোতা হিসেবে আপনাকে পেয়েছি, তাই এটা ধরে নিতে পারি যে গল্পটা আপনার ভালো লাগছে। তাই যদি গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করেন, তাহলে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারি আমরা। ফেরা যাক গল্পতে। হ্যালো প্রফেসর, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। 1 সেকেন্ড, লেখাটা শেষ করে নি। আপনি জানতেন আমি আসব? অবশ্যই। আপনার ওই চিঠির ব্যাপারটা কিন্তু ভালো চাল ছিল। ওয়াটসন বেচারা বুঝতেই পারেনি, আমি পেরেছিলাম। খারাপ লাগছিল ওকে মিথ্যে বলতে, কিন্তু আমি চেয়েছিলাম ও যেন... এত কথা শুনবার সময় আমার নেই মিস্টার হোমস। বেশ বেশ, তাহলে বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। সাহায্য? আমি সাবধান করেছিলাম আপনাকে, রিকোয়েস্ট করেছিলাম, আপনার ভালোর জন্য করেছিলাম যে আমার পথ থেকে আপনি সরে দাঁড়ান, কিন্তু আপনি... আমাকে ভয় দেখিয়ে লাভ হয় না প্রফেসর। ক্রিমিনালদের আমি রেয়াত করি না, এবং আপনি আমার কাছে জাস্ট একটা ক্রিমিনাল, নাথিং এলস। শাট আপ! আমি জাস্ট একটা ক্রিমিনাল? মাথা খারাপ হয়ে গেল নাকি আপনার? আবল তাবল বকছেন। আপনি জানেন আমি আপনাকে... কিচ্ছু করতে পারবেন না। আপনার দলবল সহ পুরো অর্গানাইজেশনের ছাল ছাড়ানো হচ্ছে লন্ডনে, স্কটল্যান্ড ইয়ার্ডে। গত সোমবার যখন তারা ধরা পড়ল, তখনও আপনি কিচ্ছু করতে পারেননি, এখনও পারবেন না। You bastard! I'll finish you, Mr. Sherlock Holmes. শেষ করে দেব আমি আপনাকে। আসুন তবে, দেরি কিসের? আসুন। হোমসকে শেষবারের মতো যেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেখানে গিয়ে দেখলাম শুধু তার ছড়িটা ঠেস দেওয়া অবস্থায় রয়েছে পাহাড়ের গায়ে।
কিন্তু হোমসের কোনো চিহ্ন নেই। আমি চিৎকার করে হোমসের নাম ধরে ডাকতে লাগলাম, শার্লক, শার্লক, শার্লক। কেউ সাড়া দিল না। কেবল আমার চিৎকারই পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হতে লাগলো। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন দানা বাঁধছিল তখন। ওই সুইস ছোকরা কি তাহলে প্রফেসর মরিয়ার্টির চর ছিল? আর তখন ওপরের দিকে যাকে উঠতে দেখলাম পেছন থেকে, সেই কি মরিয়ার্টি? কিন্তু একদিকে পাহাড় আর একদিকে মৃত্যুকূপ। হোমস গেল কোথায়? এতদিন শার্লকের সঙ্গে কাটিয়েছি, ওর পদ্ধতি আমার খুব চেনা। মাথা ঠান্ডা করে কোনো পায়ের ছাপ আছে কিনা খোঁজার চেষ্টা করলাম। দেখতে পেলাম দুজন লোকের পায়ের ছাপ জলপ্রপাতের কিনারা অবধি গিয়েছে, কিন্তু একটাও ফেরেনি। কিনারার কাছে ঝোপঝাড় সম্পূর্ণ ছিন্ন ভিন্ন। বোঝা যাচ্ছে প্রচণ্ড ধস্তাধস্তি হয়েছে। শার্লক তাহলে কোথায়? সব থেকে অবভিয়াস কনক্লুশনটা হাতের কাছেই ছিল, কিন্তু সেটা ভাবতে ইচ্ছে করছিল না। আরও কয়েকবার চিৎকার করলাম ওর নাম ধরে, শার্লক, শার্লক। হোমসের ফেলে যাওয়া ছড়িটার কাছে গিয়ে দেখলাম ওর রূপলি সিগারেটের কেসটাও সেখানে রয়েছে, আর তার মধ্যে সযত্নে রাখা আছে একটা চিঠি। শার্লক হোমসের চিঠি, শেষ চিঠি। লেখা দেখে মনে হলো খুব ধীরে সুস্থে বেকার স্ট্রিটের ঘরে বসে লিখেছে বোধহয়। হোমস লিখেছে, প্রিয় ওয়াটসন, প্রফেসর মরিয়ার্টি এখন আমার সামনে। চিঠিটা শেষ করার সময়টুকু উনি দিয়েছেন। ততক্ষণ আমার জন্য অপেক্ষা করবেন। পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে আমাদের গতিবিধির ওপর নজর রেখেছিল তা শুনলাম ওঁরই মুখে। প্রফেসরের বুদ্ধি সম্পর্কে আমার ধারণা চিরকালই ভালো। এই কাহিনী শুনে তা আরও দৃঢ় হলো। এই শেষ মুহূর্তে এসেও একটা কথা ভেবে না খুশি হয়ে পারছি না। এইরকম একজন দুর্দান্ত বিপজ্জনক মানুষের হাত থেকে আমি সমাজকে চিরতরে মুক্তি দিতে চলেছি, যদিও তার জন্য খেসারত দিতে হবে বড্ড বেশি। তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু ওয়াটসন। আমি জানি তোমার খুব কষ্ট হবে, হয়তো তুমি ভেঙে পড়বে, কিন্তু আমার কীর্তিময় জীবন শেষ হবে এইভাবেই, সেই বিষয়ে আর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। বিশ্বাস করো, আমি শান্তি পাব। তবে একটা কথা তোমার কাছে আর লুকিয়ে লাভ নেই। ওই মেডেনজেন থেকে আসা চিঠিটা যে ফেক সেটা আমি বুঝতে পেরেছিলাম। তা সত্ত্বেও তোমায় যেতে বলেছিলাম শেষ লড়াইটা একা লড়ব বলে। ইন্সপেক্টর প্যাটারসনকে বলবে মরিয়ার্টির দলকে দায়রা সোপর্দ করার জন্যে যেসব সাক্ষ্য প্রমাণ দরকার তার সবই আমাদের ফ্ল্যাটে এম লেখা খুপড়িতে একটা নীল খামের মধ্যে রাখা আছে। খামের ওপরে মরিয়ার্টির নামও লেখা আছে। ইংল্যান্ড ছাড়ার আগে আমার যাবতীয় বিষয় সম্পত্তিও মাইক্রফটকে দিয়ে এসেছি। মিসেস ওয়াটসনকে আমার শুভেচ্ছা জানিও। তোমার জন্য রইল অশেষ ভালোবাসা। জীবনে মরণে তোমারই প্রাণের বন্ধু, শার্লক হোমস। এরপর আমার আর লেখার কিছুই নেই। বিশেষজ্ঞরা ওই জায়গাটা পরীক্ষা করে বলেছেন যে ওই জলপ্রপাতের ধারে ওদের দুজনের মধ্যে একটা নিদারুণ দ্বন্দ্বযুদ্ধ হয়। ফলে যা হওয়ার তাই হয়েছিল। দুজনেই গড়িয়ে পড়ে যায় খাদের মধ্যে। ওই অতল গহ্বরে, যেখানে উঁচু পাহাড় থেকে তীব্র বেগে জল এসে পড়ছে, সেখান থেকে ওদের দুজনের কারো দেহ উদ্ধার করা যায়নি। সেই সুইস ছোকরার আর কোনো পাত্তা পাওয়া যায়নি। তবে হ্যাঁ, মরিয়ার্টি নিজের দল একদম শেষ হয়ে গিয়েছিল। হোমস তাদের বিরুদ্ধে যেসব তথ্য সংগ্রহ করে রেখেছিল তাতেই ওদের শাস্তি হয়ে গেল। হোমসের মৃত্যু বৃথা হয়নি। অবশ্য নাটের গুরু যিনি, তার সম্বন্ধে খুব বেশি আলোচনা করতে হয়নি। আমিও সব কথা এত খোলাখুলিভাবে হয়তো কোনোদিনই লিখতাম না, যদি না কেউ বোকামি করে নিজের থেকে হোমসের সম্বন্ধে বাজে কথা লিখে মরিয়ার্টি যে একজন ভালো লোক এই কথাটা প্রমাণ করতে যেত।
হোমসের মতো এত বুদ্ধিমান, দয়ালু এবং বিচক্ষণ মানুষ আমি দ্বিতীয়টি দেখিনি। তার সম্বন্ধে মিথ্যে কথা আর যেই হোক, আমি অন্তত সহ্য করতে পারবো না। আজ কাহনে শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দ্য ফাইনাল প্রবলেম। শার্লক হোমসের ভূমিকায় সোমক, প্রফেসর মরিয়ার্টি অর্পণ, কর্নেল মোরান আবির, হোটেল মালিক সুদীপ্ত, গাইড এবং সুইস ছেলে কৃষ্ণময়। শার্লক হোমস থিম মিউজিক অঙ্কুর শুভব্রত। ওয়াটসন জ্যাকসনের ভূমিকায় এবং অনুবাদ, আবহ ও পরিচালনা আমি RJ অর্ণব। গল্প ভালো লাগলে গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমরা আরও উৎসাহ পাই। আর গল্প কেমন লাগলো সেই ফিডব্যাকটা যদি কমেন্টে দেন তাহলে খুব ভালো লাগবে। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।